হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো, পড়ার মধ্যে আছো। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটি ঠিক কী বিষয়ের ওপর হতে চলেছে। তবুও ক্লাস শুরু করার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, যেন ক্লাস চলাকালীন শুধুমাত্র আমরা পড়াশোনার উপর কনসেন্ট্রেট করতে পারি। তো আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে ঝাড়খণ্ডে আপার প্রাইমারি এবং প্রাইমারির ভ্যাকেন্সি একটা লিস্ট তারা দিয়েছে এবং খুব সম্ভবত খুব তাড়াতাড়ি পরীক্ষা তারা করাবে। এই রাজ্যেও আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু হবে, আজ নক কাল হোক হবে পরীক্ষা, এটা কনফার্ম। তো প্রথম কথা হচ্ছে কেন ক্লাসটি করবে, তার উত্তর এটাই যে পরীক্ষা কিন্তু হবে, সুতরাং প্রিপারেশন যদি এখন থেকে তুমি ঠিকঠাক না নাও, তুমি কিন্তু কম্পিটিশনের পিছিয়ে পড়বে। সেজন্য এই ক্লাসটি তোমার করা উচিত। এই ক্লাসে আমরা পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর জন্যই আমরা এখানে প্র্যাকটিস করব। এরপর কেন অন্যান্য ক্লাস থেকে এটি আলাদা, তার একটি কারণ হচ্ছে যে তোমার শুধুমাত্র কয়েকটা কোয়েশ্চেন পরপর দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া, উত্তরগুলো বলে দেওয়া, সে ধরনের ক্লাস এটি নয়। এখানে প্রত্যেকটি প্রশ্ন আমরা যতগুলো রেখেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার সিটেট হোক বা অন্যান্য স্টেটের যে সমস্ত টেটগুলো হয় সেখান থেকে এসেছে, যাতে তোমরা প্যাটার্নগুলো বুঝতে পারো। একই সাথে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেটা হবে সেটা তো আমরা আলোচনা করবই, তার থিওরি আমরা বলবো, এবং অন্যান্য যে অপশনসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা এখানে বিশদে আলোচনা করব। সুতরাং শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর বলে দেওয়ার জন্য এই ক্লাস কিন্তু নয়, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে এবং অবশ্যই এই ক্লাস থেকে তোমরা বেনিফিট পাবে। তো ঠিক আছে, যারা তোমরা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করনি, তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে যেতে পারো। সমস্ত আপডেটগুলো ওখানে থেকে পেয়ে যাবে তোমরা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে প্রশ্নটা আছে দেখো ভালো করে, এখানে সিনোনিম চেয়েছে এবং এই কোয়েশ্চেনটি সিটেট 2019-এর থেকে নেওয়া। সিনোনিম আমরা সবাই জানি সমার্থক শব্দ। সিনোনিম চেয়েছে কোন ওয়ার্ডটির? অ্যাবান্ডান্ট। এই অ্যাবান্ডান্ট শব্দটির সিনোনিম আমাদের কাছ থেকে চেয়েছে। 4টি অপশনস রয়েছে। তো প্রথম কথা হচ্ছে আমাকে প্রত্যেকটি অপশন এবং যে ওয়ার্ডটা সিনোনিম চেয়েছে তার মানেগুলো আমার জানতে হবে। তাহলে অ্যাবান্ডান্ট এই কথার মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে যে পর্যাপ্ত বা প্রচুর, ঠিক আছে? কোনো কিছুর পরিমাণ প্রচুর বোঝাতে বা কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে বোঝাতে আমরা অ্যাবান্ডন্ট শব্দটি ব্যবহার করি। এরপর যে অপশনসগুলো আছে দেখো, অপশন ডিতে যদি আমরা দেখি, এখানে আছে লিমিটেড। লিমিটেড ওয়ার্ডটির মানে কিন্তু আমরা জানি, লিমিটেড মানে বোঝায় কি না সীমিত, ঠিক আছে? লিমিটেড। রেয়ার, রেয়ার কথার অর্থ হলো বিরল, যা কিছু এক্সটিংক্ট বা খুবই সহজলভ্য নয়। স্কার্স, স্কার্স মানে হচ্ছে যে দুষ্প্রাপ্য কোনো কিছু, ঠিক আছে? দুষ্প্রাপ্য। আর প্লেন্টিফুল, প্লেন্টিফুল কথার অর্থ হচ্ছে পর্যাপ্ত, ঠিক আছে? সুতরাং আমাদের সঠিক সিনোনিম যদি আমরা বলি অ্যাবান্ডন্টের, তাহলে অ্যাবান্ডন্টের সঠিক সিনোনিম হলো কি? পর্যাপ্ত বা প্রচুর, অর্থাৎ প্লেন্টিফুল, ঠিক আছে? দেখো সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চেয়েছে। আমরা জানি কিছু কিছু প্রিপোজিশন রয়েছে যে প্রিপোজিশনগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। এরপরে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলার কারণ কি? কারণ কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো ফিক্সড, মানে ওই শব্দগুলোর পর ওই প্রিপোজিশনই বসে। এই কোয়েশ্চেনটা এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 থেকে আমরা নিয়েছি কোয়েশ্চেনটা। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস। সে অন্ধ ড্যাশ ইজ ওন ফল্টস। এই প্রশ্নটা করতে গেলে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই ব্লাইন্ড
ওয়ার্ডটার সাথে প্রিপোজিশন কি বসবে, ব্লাইন্ড উইথ যদি আমরা বসাই বা ব্লাইন্ড ফর যদি আমরা বসাই, এটার ব্যবহার হয় আমরা যদি করি যে ব্লাইন্ড উইথ হিজ ওন ফল্টস বা ব্লাইন্ড ফর হিজ ওন ফল্টস, এটা কিন্তু ব্যাকরণগতভাবে ভুল, এটা কিন্তু হবে না। এখানে সঠিক উত্তর হবে ব্লাইন্ড টু। কেন হবে? কারণ এই ব্লাইন্ডের পর যখন আমরা টু প্রিপোজিশনটাকে অ্যাড করি তখন এটা অ্যাকচুয়ালি বোঝায় যে নিজের কোনো দোষ, ঠিক আছে, নিজের দোষ। এই নিজের দোষ বোঝাতে আমরা ব্লাইন্ড টু ব্যবহার করি। তাহলে হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস মানে সে নিজের দোষকে দেখেও না দেখার ভান করছে। তাহলে যখন কেউ নিজের দোষ দেখেও না দেখার ভান করে তখন আমরা প্রিপোজিশন ইউজ করি ব্লাইন্ড টু। বোঝা গেল? এখানে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটি কোয়েশ্চেন এসছে, যেটা সিটেট 2016 থেকে। এখানে রয়েছে নাইদার এবং নর, নাইদার এবং নর রিলেটেড কোয়েশ্চেন। দেখো মনে রাখবে যখন এই নাইদার নর রিলেটেড কোয়েশ্চেন থাকবে তখন যেভাবে তোমরা করবে, এখানে দেখো প্রথম মূলত সেন্টেন্সটিতে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকা মানে তুমি খুব সহজেই দুটো অপশন বাদ দিয়ে দিতে পারবে, ইজ এবং আর, কারণ এই দুটো রিপ্রেজেন্ট করছে প্রেজেন্ট টেন্সকে এবং ইয়েস্টারডে রিপ্রেজেন্ট করছে পাস্ট টেন্সকে। আচ্ছা, দ্বিতীয়ত নাইদার এবং নর বা আইদার এবং অর, আইদার এবং অর অথবা নাইদার এবং নর, এই দুটো যদি সেন্টেন্সে থাকে এবং এরা এই দুটো দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে এই যে ড্যাশ বা শূন্যস্থান যেটা থাকবে তার সামনের যে সাবজেক্ট, শূন্যস্থানের সামনের যে সাবজেক্ট, সেটা অনুযায়ী এখানে ভার্বটি বসবে। তাহলে শূন্যস্থানের সামনের সাবজেক্ট কি রয়েছে দেখো, স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস অনুযায়ী ভার্ব দুটো পড়ে থাকছে পাস্টের, কারণ যেহেতু সেন্টেন্সটা পাস্টে রয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে প্লুরাল কোনটা? স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তাই না? তাহলে এদের দুজনের মধ্যে প্লুরাল হচ্ছে ওয়্যার। ঠিক আছে? তাহলে আইদার অর এবং নাইদার নর থাকলে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। ওকে, পরের প্রশ্নটা দেখো পার্টস অফ স্পিচ থেকে এসছে এবং এটা ইউপিটেড 2018-তে প্রশ্নটি এসেছিল। এখানে বলেছে কি, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য বোল্ড ওয়ার্ড। যে ওয়ার্ডটা রয়েছে সেন্টেন্সে সেটা কোন পার্টস অফ স্পিচ ব্যবহারগত দিক থেকে। ইট ইজ আ ফার্স্ট কার, এই ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে। তাহলে এখানে সেন্টেন্সে যদি ব্যবহার দেখো, ইট ইজ আ ফার্স্ট কার, এটা ইউজ হয়েছে কোথায়? না, এটা ইউজ হচ্ছে কার, তার আগে। আচ্ছা, কার কি ব্যবহারিকগত দিক থেকে? কার কি? কার হলো একটি কোনো জিনিসের নাম, তার মানে এটা নাউন, তাই তো? তাহলে নাউনের আগে আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট কার রয়েছে, তাহলে কার হলো আমাদের নাউন, নাউনের আগে একটা শব্দ ব্যবহার হচ্ছে এবং এই যে নাউনটি রয়েছে এই নাউনকে কোনো না কোনো ভাবে বিশেষিত করছে বা এই নাউন সম্বন্ধে কোনো কথা বলছে। গাড়িটি কেমন? না গাড়িটি ফাস্ট বা গাড়িটি দ্রুত, সেটা আমরা বুঝতে পারলাম। সুতরাং কোনো শব্দ যা নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু কথা বলে, কিছু কথা বলে মিন্স তাকে বিশেষিত করে, তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি ওয়ার্ড যা সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা কোনো প্রোনাউন তাদের সম্পর্কে কিছু কথা বলে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, যেটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে এবং এটা এসেছিল টেট 2014-তে ওয়েস্ট বেঙ্গলে। চেঞ্জ দ্য ভয়েস, কোশ্চেনটা কি রয়েছে? হু রোট দিস লেটার, হু রোট দিস লেটার। ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে যে কোন টেন্সে আমার ভয়েসটা রয়েছে। তাহলে এখানে যদি আমরা দেখি ভার্বটিকে লক্ষ্য যদি করি, এখানে আছে রোট, মানে ভার্বের সেকেন্ড ফর্ম বা যেটাকে আমরা বলি পাস্ট ফর্ম বা ভি টু।
সেই ফর্মে রয়েছে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয় কোন টেন্সে? ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয় যে টেন্সে সেটা হচ্ছে সিম্পল পাস্ট, বা আমরা এই টেন্সটাকে বলি পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের যে রূপটা, মানে প্যাসিভ ভয়েস করতে হলে যে পরিবর্তনটা হয় অ্যাক্টিভের থেকে, সেটা হচ্ছে যে ওয়াজ বা ওয়্যার ব্যবহার হয়। এবং ভয়েস চেঞ্জের প্রত্যেক ক্ষেত্রেই আমরা জানি যে সাবজেক্টের পর যে ভার্বটি থাকে, মেন ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপাল বা V3 ফর্ম হয়। এটা তো সমস্ত ক্ষেত্রেই হয় ভয়েসের, এটা তো নতুন নিয়ম কিছু নয়। তাহলে এখানে লক্ষ্য করো যে ওয়াজ ওয়্যার এবং V3 বা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কোথায় রয়েছে। প্রথমে দেখো, বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন। ওয়াজ আছে এবং V3ও আছে, বাই হু আছে এখানে। দ্বিতীয় হচ্ছে বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন, এখানেও ওয়াজ রয়েছে এবং V3 রয়েছে। বাই ওয়াজ হু ওয়াজ রিটেন দিস লেটার, ওয়াজ রিটেন এখানেও রয়েছে। হুম ওয়াজ দিস লেটার রিটেন বাই, এখানেও রয়েছে। এরপর এক্ষেত্রে যখন দেখবে, তাহলে মোটামুটি সবগুলোতেই দেখো ওয়াজ এবং রিটেন রয়েছে, তার মানে টেন্সগত দিক থেকে ঠিক আছে। কিন্তু যখন তুমি দেখবে কোনো ভয়েস চেঞ্জ শুরু হচ্ছে হু দিয়ে, মানে WH ওয়ার্ড দিয়ে, মূলত হু দিয়ে, এক্ষেত্রে অ্যাক্টিভে যদি হু থাকে তার প্যাসিভ ফর্মে আমরা করি বাই হুম। ঠিক আছে, বাই হুম। অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভে বাই হুম হবে। তার মানে এখান থেকে তুমি বাদ দিয়ে দিতে পারছো, বাই হু আছে তাহলে এ বাদ, এখানে হু ওয়াজ আছে এটাও বাদ, এখানে হুম আছে এবং লাস্টে বাই আছে, বাই হুম কিন্তু নেই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন বি, সঠিকভাবে বসেছে যেটা। ঠিক আছে, বাই হুম দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জটা শুরু হবে, এটা মাথায় রাখবে। চলো পরবর্তী। পরের কোয়েশ্চেনে রয়েছে ইডিয়াম ফ্রেজ থেকে একটি প্রশ্ন, যেটা ঝাড়খণ্ড টেট 2016-তে এসেছিল প্রশ্নটা। প্রশ্নটা রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু স্মেল আ র্যাট। আচ্ছা, ইডিয়াম বা ফ্রেজ করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে ইডিয়াম ফ্রেজের যে অর্থ হয় সেটা কিন্তু প্রথাগত অর্থ হয় না। মানে তোমার ইডিয়ামটা পড়লে যে মানেটা বোঝাবে, মানে যেটাকে আমরা আক্ষরিক অর্থ বলি, সেই আক্ষরিক অর্থ কিন্তু হয় না। টু স্মেল আ র্যাট, এটা শোনার পর বা এটা দেখার পর তুমি যখন অপশনগুলো দেখবে, দেখো টু স্মেল ব্যাড ওডর, মানে দুর্গন্ধযুক্ত গন্ধ পাওয়া। টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট, কোনো একটা ট্রিক বা কোনো একটা চালকে বুঝতে পারা। টু সি আ র্যাট, টু ক্যাচ আ র্যাট। আমি কি বললাম যে যেখানে তোমরা প্রথাগত অর্থ পাবে, দেখো এখানে র্যাট রিলেটেড ওয়ার্ড রয়েছে, তার মানে এখানেও দিয়েছে ক্যাচ আ র্যাট, সি আ র্যাট, এবং এখানেও দেখো স্মেল আ র্যাট মানে হচ্ছে ইঁদুরের গন্ধ, তার মানে বলতে চাইছে খারাপ গন্ধ না। এটা পড়ার পর যে মানেটা তোমার মনে হবে যে এই রকমই একই মানে, সেগুলো কিন্তু একটাও হবে না। প্রথাগত অর্থ কিন্তু ইডিয়াম বা ফ্রেজে হয় না। এমন একটা অর্থ হবে যেটা আসলে তুমি এর সাথে হুবাহু কোনো লিঙ্ক নেই, এর থ্রুতে বলা হচ্ছে। তাহলে টু স্মেল আ র্যাট, এটার মানে হলো টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট, কোনো একটা চক্রান্ত বা কোনো একটা ছল, তার আভাস পাওয়া আগের থেকে। ঠিক আছে, তাহলে ইডিয়ামের ক্ষেত্রে কিন্তু লিটারাল মিনিং, যেটা বললাম, লিটারাল মিনিং কিন্তু হয় না মূলত। ঠিক আছে, লিটারাল মিনিং কখনোই হয় না। তাই এখানে ইঁদুর দেখতে পাওয়া বা ইঁদুরের গন্ধ পাওয়ার সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই। চলো এরপর রয়েছে দেখো কারেক্ট স্পেলিং। সিটেট 2015-তে কোয়েশ্চেনটা এসেছিল, স্পেলিং রিলেটেড কোয়েশ্চেন কিন্তু একটা থাকেই। যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন ওয়ার্ডটির কারেক্ট স্পেলিং জানতে চেয়েছে এখানে। তো এই অ্যাকোমোডেশন শব্দটি মনে রাখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো যে অ্যাকোমোডেশন শব্দটিতে দুটো সি থাকে এবং দুটো এম থাকে। ঠিক আছে, সি এবং এম এই লেটারগুলো দুটো দুটো করে থাকে অ্যাকোমোডেশনে। তাহলে কোন জায়গাতে আছে দেখো, প্রথম অপশনে দুটো সি আছে কিন্তু একটা এম রয়েছে, তাহলে এটা তো হচ্ছে না। দ্বিতীয় অপশনে দুটো সি রয়েছে দুটো এম আছে। তৃতীয় অপশনে দুটো সি রয়েছে একটা এ রয়েছে, তারপর একটা সি রয়েছে দুটো এম রয়েছে, তার মানে কারেক্ট হচ্ছে অপশন বি,
CCM অ্যাকোমোডেশন। পরের প্রশ্ন দেখো, প্রিপোজিশন থেকে একটি কোশ্চেন এসছে এবং প্রিপোজিশনের স্পেসিফিক করে দিয়েছে প্রিপোজিশন অফ টাইম। টেট 2022 ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন এটা। সি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 2015। এই রিলেটেড প্রশ্নগুলোতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। এটা দেখে পড়ে তোমার মনে হবে যে সে এখানে বাস করছে ড্যাশ 2015, মানে 2015 থেকে। তাহলে থেকে শব্দটা যেহেতু আমরা বাংলায় শিখেছি, এখান থেকে আমরা ফর্মটাকেই প্রথম প্রাধান্য দিই, যে সে এখানে বাস করছে 2015 থেকে, মানে ফ্রম 2015। কিন্তু না, ভুলটা এই জায়গাতে হয় যে আমাদেরকে প্রথমত বুঝতে হবে টেন্সের এখানে একটা রুল কিন্তু কাজ করছে। এই অপশনের মানে সঠিক উত্তর এখানে কিন্তু টেন্সের পিছনে লুকিয়ে আছে। একটা টেন্স আমরা পড়ে আসছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে একটি টেন্স আছে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বিশেষ রুল থাকে, যেখানে দেখবে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় কোনো কাজ একটা নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইমকে কিন্তু বোঝায়। ঠিক আছে, পয়েন্ট অফ টাইমের কথা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা পাবে। নির্দিষ্ট সময়ে কোনো একটি কাজ শেষ হচ্ছে, এবং এই পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্র যখন বলা হয়, এখান থেকে একটি কাজ শুরু হয় এবং কাজটি এখনো চলে বর্তমানে। ঠিক আছে, প্রেজেন্টেও কাজটি চলে, কোনো একটা সময় শুরু হয়ে প্রেজেন্টে চলে। যেমন এই সেন্টেন্সটাই যদি দেখো, সি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 2015, মানে 2015 থেকে সে এখানে বাস করছে। তাহলে একটা পয়েন্ট অফ টাইমে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো কি চলছে, প্রেজেন্টে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই এটি একটা এক্সাম্পল। তো এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পয়েন্ট অফ টাইম বোঝালে এবং প্রেজেন্টে কাজটি চলছে এরকম বোঝালে আমরা ব্যবহার করি সিন্স। ঠিক আছে, এই ভুলটা হয় কিন্তু। তাহলে এখানে সঠিক হবে সিন্স। আচ্ছা, ফর কেন হবে না? ফর কি? ফর আমরা জানি ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এবং এই ফর ব্যবহার করা হয় কিন্তু পিরিয়ড অফ টাইমের জন্য। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা ব্যবহার করি ফর। ঠিক আছে, মানে পিরিয়ড অফ টাইম বলতে সময়ের ব্যাপ্তি। যেমন ধরো ফর 2 ইয়ার্স বা ফর 5 মান্থস। ঠিক আছে, আর টিল বা এই ফ্রম, এই দুটো যদি দেখো, এদের দুজনের যে ব্যবহার সেটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছেই না। টিল মানে বোঝায় যতক্ষণ না পর্যন্ত, আর ফ্রম মানে তো হলো বললাম, যেটা হবে না। ঠিক আছে, আচ্ছা এই সিন্স রিলেটেড ধরো আরো কয়েকটা যদি উদাহরণ বলা হয়, সিন্স 2015, সিন্স মন্ডে, সিন্স মর্নিং, এই ক্ষেত্রে প্রত্যেকেই বোঝায় কিন্তু যে একটা কাজ শুরু হয়েছিল কোনো একটা পয়েন্ট অফ টাইমে, কিন্তু এখনো চলছে, কাজটি শেষ হয়নি। ঠিক আছে, পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো, অ্যান্টোনিম বা বিপরীত শব্দ থেকে এসছে, সিটেট 2021-এর প্রশ্ন এটা। এখানে তোমাকে অ্যান্টোনিম চেয়েছে বা বিপরীত শব্দ চেয়েছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দটির বিপরীত শব্দ চেয়েছে। প্রথম কথা হচ্ছে তোমাকে ডিলিজেন্ট এই শব্দটা, এই ডিলিজেন্টের মানে জানতে হবে। ডিলিজেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে। ঠিক আছে, মানে পরিশ্রমী আমরা বলতে পারি, পরিশ্রমী কোনো ব্যক্তিকে আমরা ডিলিজেন্ট বলতে পারি। তাহলে এই ডিলিজেন্টের যদি অ্যান্টোনিম খুঁজতে হয়, প্রথম অপশন রয়েছে দেখো হার্ড ওয়ার্কিং। আচ্ছা, হার্ড ওয়ার্কিং মানেও তো যে কঠিন পরিশ্রম করে তাকে বোঝানো হয়, তার মানে এটা তো ডিলিজেন্টের সিনোনিম হয়ে গেল, অ্যান্টোনিম তো হলো না, একই রকমের মানে বোঝাচ্ছে। দ্বিতীয় অপশন রয়েছে লেজি। লেজি মানে কি? অলস। আচ্ছা, অলস মানুষরা নিশ্চয়ই পরিশ্রম খুব একটা করে না, তাহলে পরিশ্রমীর বিপরীত অলস অবশ্যই হবে, কারেক্ট। তৃতীয় অপশন দেখো ছিল ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের সাথে তো অলস্যতার কোনো সম্পর্ক নেই, তাই না? চতুর্থ অপশন রয়েছে কেয়ারফুল। তাহলে কেয়ারফুল বা ইন্টেলিজেন্ট এই দুটো তো অ্যাকচুয়ালি ডিলিজেন্টের সাথে যাচ্ছেই না, এটা হচ্ছে সিনোনিম এবং এটা অ্যান্টোনিম। যেহেতু অ্যান্টোনিম চেয়েছে তাহলে আমরা অ্যান্টোনিমটা যাব। পরের প্রশ্ন দেখো এসছে আর্টিকেল থেকে, এবং এই প্রশ্নটি আমরা নিয়েছি ইউপি টেট 2017 থেকে। সিলেক্ট দ্য কারেক্ট আর্টিকেল, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। পরীক্ষাতে যে সমস্ত আর্টিকেল থেকে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নর্মালি আমরা যে রুল পড়েছি তার থেকে একটু এক্সেপশনাল আসে, যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো থেকেই দেয়।
তো এই রকমের যে আর্টিকেল গুলো আছে এখানে দেখো, আমরা যদি এই লেটারটাকে দেখে করতে যাই, আমরা জানি যে এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটা যে লেটার, এই লেটারগুলোকে আমরা জানি যে এগুলো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এগুলোকে ভাওয়েল বলি, এবং এগুলো দিয়ে শব্দ শুরু হলে আমরা বসাই কি, অ্যান, এবং বাকি যে কনসোনেন্ট গুলো আছে তার জন্য আমরা এ বসাই। কিন্তু এক্ষেত্রে তুমি যদি অ্যান বসাও, এক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? মূলত আমরা এই যে পাঁচটা এ, ই, আই, ও, ইউ, এদের যদি তুমি উচ্চারণ দেখো, ঠিক আছে, উচ্চারণটা যদি দেখো, এই উচ্চারণ যেখানে তুমি পাবে, মানে ভাওয়েলের মতো উচ্চারণ যেখানে হবে সেখানে কিন্তু অ্যান বসবে, নাকি এই ভাওয়েল লেটার গুলো দিয়ে শুরু হলেই অ্যান বসবে না, তুমি উচ্চারণ দিয়ে যাবে। যদি উচ্চারণ হয় ইয়ো বা ওয়া, ঠিক আছে, শব্দটা রয়েছে ভাওয়েল লেটারটা, কিন্তু উচ্চারণ হচ্ছে ইয়ো বা ওয়ার মতো, তখন কিন্তু কনসোনেন্টই বসবে। যে এই যে ইউরোপিয়ান, ইউরোপিয়ানের সঠিক উচ্চারণ কিন্তু ইউ, ঠিক আছে, তাহলে ইউ যেহেতু উচ্চারণ হচ্ছে এটার মতো, তাহলে ওয়াই এর প্রোনাউন্সিয়েশন আসছে বা ওয়াই এর উচ্চারণ আসছে, সেই জন্য আমরা এখানে কিন্তু এ বসাবো, অ্যান কিন্তু বসাবো না। বোঝা গেল? পরবর্তী কোয়েশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, মানে এক কথায় প্রকাশ। প্রশ্নটা আপার প্রাইমারি টেট 2015 ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিল। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, এমন একজন ব্যক্তি যিনি মানবতাকে ঘৃণা করেন, ঠিক আছে, মানবতাকে যিনি ঘৃণা করেন তাকে কি বলা হয়? এরপর যে অপশনগুলো রয়েছে দেখো, প্রথম আছে কি, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট কথাটির মানে হলো যিনি মানব দরদি বা মানব প্রেমিক। তাহলে মানব দরদি নিশ্চয়ই হবে না, তাই তো, কারণ আমাদের কাছে চেয়েছে যিনি মানবতাকে ঘৃণা করেন, তাহলে ফিলান্থ্রপিস্ট মানে হয়ে গেল মানব দরদি। সেকেন্ড অপশন রয়েছে দেখো, মিসানথ্রোপ। মিসানথ্রোপ কথার অর্থ হলো যিনি বা যে ব্যক্তি মানব জাতিকে ঘৃণা করেন, ঠিক আছে, মানব জাতিকে যিনি ঘৃণা করেন। তৃতীয় যে অপশনটা রয়েছে, মিসোজেনিস্ট। মিসোজেনিস্ট মানে এমন একজন ব্যক্তি যিনি নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। আর চতুর্থ রয়েছে অপটিমিস্টিক বা আশাবাদী, অপটিমিস্টিক বা আশাবাদী। তাহলে আমাদের যা জানতে চেয়েছে যে যিনি মানবতাকে ঘৃণা করেন, সেই তুলনায় আমাদের অপশন বি কারেক্ট, মিসানথ্রোপ। তাহলে মিসানথ্রোপ মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি মানবতাকেই ঘৃণা করেন। এখানে দেখো, আইডেন্টিফাইং দ্য ক্লজ, সিটেট 2018 প্রশ্ন, ক্লজটিকে আইডেন্টিফাই করতে বলেছে। আই নো দ্য বয় হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট, এই ওয়ার্ডটা থেকে পুরোটা বোল্ড করা আছে, তার মানে এই ক্লজ যেটা, এই ক্লজটা কি ক্লজ সেটা জানতে চেয়েছে। আই নো দ্য বয় হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট, তাহলে হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট এটা কি ক্লজ অ্যাকচুয়ালি? দেখো, প্রথমত তোমাকে বুঝতে হবে যে ক্লজ মূলত কত টাইপের হয়। মেন মেন ক্লজ হচ্ছে কি কি না, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, এদের মধ্যে যদি আমরা ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্বিয়াল ক্লজ কি কি বোঝায়? অ্যাডভার্বিয়াল ক্লজ তোমাকে বোঝাবে বা বলবে কোনো সময়ের কথা, তোমায় বলবে কোনো কারণের কথা, তোমায় বলবে কোনো শর্তের কথা। তাহলে শর্ত, সময় বা কারণ, এই জিনিসগুলোকে মডিফাই করে কে না, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ কি করে? নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, ঠিক আছে, নাউনের যা কাজ নাউনের মতোই কাজ করে কিন্তু নাউন ক্লজ। বোঝা গেল? আমরা জানি যে নাউন কিভাবে বুঝতে পারি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই নাউন বোঝা যায়।
আচ্ছা, পড়ে থাকলো অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের কাজটা কি, বা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা চিনবো কিভাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে ক্লজগুলো অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে, তাদেরকেই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে, অ্যাডজেক্টিভের যা কাজ, কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে, তাই না? নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এবং ইন্টারেস্টিংলি অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটি নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজকেই আমরা রিলেটিভ ক্লজও বলে থাকি। এখানে যে ধরো এই অংশটা রয়েছে, আন্ডারলাইন যে ওয়ার্ডটা, যে পার্টটা, হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট, এখানে দেখো তুমি আগের যে পার্ট বয়, এই বয় তো নাউন এই সেন্টেন্সটার, এবং খুব ভালোভাবে তোমরা পড়ে দেখলে বুঝতে পারবে এই যে আন্ডারলাইন পার্টটা, এরা কিন্তু এই বয় নাউনটি সম্পর্কেই অতিরিক্ত একটি তথ্য দিচ্ছে, এই বয় সম্পর্কে কিন্তু অতিরিক্ত একটি তথ্য দিচ্ছে। কেন? আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, যে একটি ব্লু শার্ট পরেছিল। তার মানে এই যে একটি ব্লু শার্ট পরেছিল, যেটি কে? যেটি হচ্ছে এই ছেলেটি। তাহলে এই ছেলেটি সম্বন্ধে তথ্য দিচ্ছে, ছেলেটি নাউন, যেহেতু নাউন সম্বন্ধে এক্সট্রা তথ্য দেয় কে? এক্ষুনি বললাম যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কিছু কথা বলে বা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এই কাজটি করে, এবং অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে। সিটেট 2012 থেকে প্রশ্ন এসেছিল ফ্রেজাল ভার্বের উপর। ফ্রেজাল ভার্ব একটি ভীষণই গুরুত্বপূর্ণ টপিক, প্রশ্ন আসে এখান থেকে। তো প্রশ্নটি কি আছে দেখো, দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার। একটা মিটিং যেটা ড্যাশ কি করা হয়েছিল, ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার জন্য। আচ্ছা, খারাপ আবহাওয়ার জন্য মিটিং কি করা হয়? মিটিং বন্ধ করা হতে পারে, বা মিটিং স্থগিত করা হতে পারে কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তাহলে চারটে অপশন যে রয়েছে, অপশনগুলোর মানে তোমাকে প্রথমত জানতে হবে। প্রথম যে অপশন কল্ড অফ, এই কল্ড অফ কথার মানে হলো বাতিল করা বা ক্যান্সেল করা। ঠিক আছে, বাতিল বা ক্যান্সেল করা। দ্বিতীয় অপশন রয়েছে কল্ড আপ। কল্ড আপ মানে হচ্ছে কাউকে ফোন করা, বা ফোন করে কাউকে কিছু স্মরণ করা বা মনে করানো। ঠিক আছে, অতীত স্মরণ করিয়ে দেওয়া বা ফোন করা, এই দুটো জিনিস বোঝায়। 3 নম্বর হচ্ছে যে কল্ড ফর। কল্ড ফর মানে হচ্ছে কোনো কিছু ডিমান্ড করা বা দাবি করা, মূলত অর্থ দাবি, টাকা পয়সা। আর কল্ড ইন মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো। ঠিক আছে, কাউকে ডেকে পাঠানো। এরপর যদি দেখো তুমি বুঝতে পেরে যাবে যে খারাপ আবহাওয়ার জন্য মিটিংটি কি করা হয়েছিল, মিটিংটি ক্যান্সেল করা হয়েছিল, তাহলে কল্ড অফ, ও ডাবল এফ। এরর কারেকশন থেকে একটি কোশ্চেন এসেছিল ইউপি টেট 2020-তে। বলেছে কি না, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স, এই বাক্যে যে এরর আছে বা ভুল আছে সেটা খুঁজে বার করো। বাক্যটি কি? ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু আমেরিকা। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু আমেরিকা। দেখো, এখানে যদি ভুলটা খুঁজতে হয় তোমায়, তাহলে আগে বুঝতে হবে যে ওয়ান অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, তারপর কিন্তু একটি বিশেষ নিয়ম আছে। তাহলে কোনো বাক্য তুমি দেখছো ওয়ান অফ এটা দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, এই ওয়ান অফ এর পর যে নাউনটা বসবে, এই ওয়ান অফ এর পর যে নাউনটি বসবে, সেই নাউন বা প্রোনাউনও হতে পারে, নাউন হবে এমন কিন্তু নয়, নাউন বা প্রোনাউনের কাজ তো একই। তাহলে ওয়ান অফ এর পর যে নাউন বা প্রোনাউনটি বসবে সেটা কিন্তু সব সময় প্লুরাল হবে, অলওয়েজ। ঠিক আছে, সেই নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়। এখানে দেখো, দেখলে দেখতে পাবে ওয়ান অফ মাই ফ্রেন্ড রয়েছে, কিন্তু ফ্রেন্ড তো প্লুরাল নয়, ফ্রেন্ড তো সিঙ্গুলার নাউন, তাই না? তার মানে এখানে যদি ভুল দেখো, ভুল রয়েছে পার্ট এ তে, অপশন এ তে, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এটাতেই ভুল। তাহলে এটা সঠিক করতে হলে হতো কি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু আমেরিকা। ঠিক আছে, হুম।
পরবর্তী প্রশ্ন দেখো, ন্যারেশন চেঞ্জ, এবং এটা এসেছিল সিটেট 2021 সালে। ন্যারেশন চেঞ্জ মানে আমরা জানি প্রত্যেকে, একটা খুবই কমন টপিক, যে কোনো পরীক্ষাতে আসে। হি সেড আই এম রিডিং আ বুক। হি সেড আই এম রিডিং আ বুক। আচ্ছা, এখানে যদি এই ন্যারেশনটাকে চেঞ্জ করতে হয়, প্রথমত জানতে হবে তোমাকে এটা কোন টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটা বা রিপোর্টেড স্পিচটা। প্রথম কথা, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে যেটা তুমি দেখবে ইনভার্টেড কমার আগে রয়েছে, এই যে ভার্বটা, এটাকেই বলা হয় রিপোর্টেড ভার্ব। ঠিক আছে? আর ইনভার্টেড এর মধ্যে যে পুরোটা থাকে, এটা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? আমরা জানি যে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। মানে আমরা এই পার্টটার ন্যারেশন চেঞ্জ তখনই করতে পারবো যদি এই রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকে। এটা যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে তাহলে কিন্তু ভয়েস চেঞ্জে পরবর্তী এই পার্টটার পরিবর্তন কোনো হয় না। তাহলে এটা যেহেতু সেড আছে তার মানে পাস্টে আছে, এবং পাস্টে যেহেতু আছে আমরা পরের পার্টটা রিপোর্টেড স্পিচটা এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এরপর চেঞ্জ করব কি, যখন দেখবে এখানে পাস্ট আছে এটাও কিন্তু পাস্টেই চলে যাবে। তাহলে সেন্টেন্সটা রয়েছে দেখো, আই এম রিডিং আ বুক, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হয়ে যাবে কিসে? পাস্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কোন জায়গাতে রয়েছে দেখো পাস্ট কন্টিনিউয়াস? হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে। হি টোল্ড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক, এখানেও পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে। পার্থক্য কি? এখানে রয়েছে হি সেড, এখানে রয়েছে হি টোল্ড। তারপরের অপশন হি সেড দ্যাট আই ওয়াজ রিডিং আ বুক, এখানেও পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে। এখানে কিন্তু পার্থক্য হচ্ছে আগের দু জায়গাতে হি রয়েছে, এখানে আই প্রোনাউন রয়েছে। প্রথমেরটাকে বাদ দিলাম কারণ প্রথমে ইজ রয়েছে, এটা তো কোনো মতেই সম্ভব নয়। এরপর তাহলে বলো অপশন কোনটা সঠিক? এখানে সঠিক অপশন বি। কারণ কি? প্রথম কথা কি, এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে, ওয়াজ রিডিং হয়েছে, এবং দেখো এই যে আই, এই আই প্রোনাউনটি পরিবর্তিত হয়ে কিন্তু হি হবে। কেন হি হবে? কারণ কি, হি সেড, সে বলেছিল যে আমি বই পড়ছিলাম, আমি বই পড়ছি। তাহলে আমি বই পড়ছি মানে এই আমিটি কে? অ্যাকচুয়ালি তো সে, তাই না? এই জন্য এখানে অপশন বি ইজ কারেক্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আবার একটি প্রশ্ন এসেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমরা প্রশ্ন কিন্তু দেখতে পাবেই, প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। ঝাড়খণ্ডের 2012 কোশ্চেন এটা। সি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। সি ইজ গুড দ্যাটস ম্যাথমেটিক্স। এক্ষেত্রে মনে রাখবে, যখন তুমি দেখবে যে কোনো একটি বিশেষ বিষয়, যেমন এখানে ধরো ম্যাথমেটিক্সের কথা বলা হয়েছে, কোনো একটি বিষয়ে বা কোনো একটি কাজে, তাহলে কোনো একটি বিষয়ে বা কোনো একটি কাজে যদি কেউ তার দক্ষতার কথা বলে, কোনো একটি বিষয়ে বা কোনো একটি কাজে যদি কেউ তার দক্ষতার কথা বলে, সেক্ষেত্রে কিন্তু অ্যাট প্রিপোজিশন ব্যবহার হয়। ঠিক আছে? গুড অ্যাট, এই গুড অ্যাট অ্যাকচুয়ালি বোঝায় কোনো কাজে দক্ষ বা কোনো কাজে বা কোনো বিষয়ে দক্ষ। যেমন বাংলায় ভালো বা ইংরেজিতে ভালো, এক্ষেত্রে ঠিক আছে আমরা ইউজ করি কি, গুড অ্যাট ইংলিশ বা গুড অ্যাট ম্যাথমেটিক্স। সি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এখানে তোমার মনে আসবে হয়তো গুড ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে? ইনটাকেই বেশি প্রেফারেন্স দেওয়া হয় এবং এটা ভুল হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে? চলো, অ্যান্টোনিম বিপরীত শব্দ। ওয়েস্ট বেঙ্গল টেট 2013 প্রশ্ন। কার বিপরীত শব্দ চেয়েছে? ব্যারেন। কমন একটা ওয়ার্ড। ব্যারেন শব্দটার মানে কি? ব্যারেন ব্যবহার করা হয় দেখবে কোনো ল্যান্ডের সাথে, ব্যারেন ল্যান্ড। ঠিক আছে? মানে ব্যারেন মানে হচ্ছে বন্ধা। বন্ধা মানে যেখানে চাষ বা ফসল ফলে না, ফসল ফলানো যায় না,
এর বিপরীত শব্দ চেয়েছে। প্রথম অপশন রয়েছে দেখো ইনফার্টাইল, ইন বসেছেই মানে এটা অপোজিট কিছু, ফার্টাইলের অপোজিট। ইনফার্টাইল মানে কি? ইনফার্টাইল মানেও অ্যাকচুয়ালি ব্যারেন বা বন্ধা, যেখানে চাষবাস হয় না। তার মানে এটা তো হয়ে গেল ব্যারেনের সিনোনিম। দ্বিতীয় রয়েছে ফার্টাইল, ফার্টাইল মানেই উর্বর, তাই তো? ফার্টাইল মানে হচ্ছে উর্বর, তাহলে এটা ব্যারেনের অপোজিট, অনুর্বরের অপোজিট উর্বর। ড্রাই মানে শুষ্ক, শুষ্কটাও কিছুটা ব্যারেনের সিনোনিম হয়ে যাবে। এবং এমটির সাথে তো কোনো সম্পর্কই নেই, এমটি মানে খালি বা শূন্য। ডিগ্রি অফ কম্পারিজন থেকে একটি প্রশ্ন এসছে, সিটেট 2016 প্রশ্ন এটা। ডিগ্রি অফ কম্পারিজন আমরা জানি মূলত অ্যাডজেক্টিভেরই একটা পার্ট, অ্যাডজেক্টিভেরই পার্ট একটা। এই রিলেটেড ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডিগ্রি অফ কম্পারিজনের পরিবর্তন নিয়ম বা ডিগ্রি অফ কম্পারিজন কি আসলে সে সম্পর্কে ক্লাস রয়েছে, দেখে নিতে পারো। হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড ব্যাড? একদম সহজ কোয়েশ্চেন করেছে যে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি কি। ডিগ্রিতে আমরা জানি তিনটে ডিগ্রি হয়, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? তাহলে ব্যাড হচ্ছে একটি পজিটিভ ডিগ্রি, এর চেয়েছে কি? এর চেয়েছে কম্পারেটিভ ফর্ম। মূলত আমরা জানি কম্পারেটিভ ফর্মে ইআর এবং সুপারলেটিভ ফর্মে ইএসটি বসিয়ে করা হয়, বা কম্পারেটিভ ফর্মে মোর বা সুপারলেটিভ ফর্মে মোস্ট বসিয়ে আমরা এগুলো করি। কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো এক্সেপশনাল, ব্যাড হচ্ছে তাদের মধ্যে। ব্যাডের কম্পারেটিভ বা সুপারলেটিভ ইআর বা ইএসটি বা মোর বা মোস্ট বসিয়ে হয় না, কিন্তু এটা মনে রাখতে হবে। ব্যাডের কম্পারেটিভ ফর্ম হয় তোমার ওর্স, আর সুপারলেটিভ ফর্ম হয় ওর্স্ট, ঠিক আছে? তাহলে এখানে কম্পারেটিভ যেহেতু চেয়েছে তাহলে ওর্স। এইরকমই আরো শব্দ রয়েছে, ধরো গুড, এই গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, ঠিক আছে? এগুলো কিন্তু এক্সেপশনাল, এরা ইআর ইএসটি রুলটাও মানে না, আবার মোর মোস্টের যে রুল সেটাকেও কিন্তু মানে না। পরবর্তী তোমার যে প্রশ্ন রয়েছে দেখো, ইউপি টেট 2019-এ এসেছিল, সিঙ্গুলার প্লুরাল রিলেটেড মানে নাউনের ওপরই একটি প্রশ্ন। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ান এই ওয়ার্ডটির প্লুরাল ফর্ম চেয়েছে। কিছু শব্দ দেখবে রয়েছে যেগুলো ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড, অ্যাকচুয়ালি মানে ইংলিশ ওয়ার্ড এগুলো কিন্তু নয়, ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড। এই ল্যাটিন বা গ্রিক ওয়ার্ডগুলো এদের যখন আমরা প্লুরাল করি তখন তাদের কিন্তু একটা নিজস্ব নিয়ম আছে প্লুরাল করার। এই যে ক্রাইটেরিয়ান ওয়ার্ডটা তোমরা দেখছো, এই ক্রাইটেরিয়ান শব্দটা এটা একটা ল্যাটিন ওয়ার্ড। এই ক্রাইটেরিয়ান শব্দটির দেখো লাস্টে ও এন রয়েছে, আছে তো? এই ল্যাটিন ওয়ার্ডগুলোর প্লুরাল করার একটা সিস্টেম রয়েছে, যে লাস্টে যাদের ও এন থাকে যে সমস্ত শব্দগুলো, সেগুলোর প্লুরাল করলে ও এনটা উঠে গিয়ে এ হয়ে যায়, ঠিক আছে? সিঙ্গুলারে থাকে ও এন এবং প্লুরাল করলে তখন ওই ও এন উঠে গিয়ে এ হয়ে যায়। যেমন এই ক্রাইটেরিয়ান, তাহলে এই ও এনটা বাদ দিয়ে এ বসাও, কি হচ্ছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ান হয়ে যাচ্ছে তোমার কি? ক্রাইটেরিয়া। এই দেখো লাস্টে এ চলে এলো, ঠিক আছে? তাহলে এই শব্দগুলোর আলাদা নিয়ম আছে, চাইলে এর উপরে একটা ক্লাস করা যেতে পারে, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগ থেকে এসছে প্রশ্নটা। চুজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। দে আর প্লেইং ফুটবল, কমা ড্যাশ কোয়েশ্চেন মার্ক। এবং এটা ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি টেট 2015-র একটি প্রশ্ন। কোয়েশ্চেন ট্যাগ কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন ট্যাগের কোয়েশ্চেন আসে। এটার মানে হচ্ছে যে তুমি এখানে কি কোয়েশ্চেন ট্যাগ বসাবে এটাকে প্রশ্নতে রূপান্তরিত করার জন্য। দেখো কোয়েশ্চেন ট্যাগের যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে মূল বাক্যটা যদি পজিটিভ হয়, যে সেন্টেন্সটা রয়েছে সেটা যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে, বা হ্যাঁবাচক হয়, তাহলে কোয়েশ্চেন ট্যাগ কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে? এবং যদি কোয়েশ্চেন ট্যাগটা মানে মূল বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন ট্যাগ হয়ে যাবে পজিটিভ। এটা মনে রাখবে, মানে মূল সেন্টেন্স পজিটিভ হলে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, মূল সেন্টেন্স নেগেটিভ হলে কোয়েশ্চেন ট্যাগ হবে পজিটিভ, মানে উল্টোটা।
এখানে রয়েছে দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল নেগেটিভ না পজিটিভ? দে আর প্লেইং ফুটবল, অবশ্যই এটা একটা পজিটিভ সেন্টেন্স, তাই না? হ্যাঁ বাচক। তাহলে হ্যাঁ বাচক আছে মানে এর কোয়েশ্চেন ট্যাগ নিশ্চয়ই হবে না বাচক। তাহলে দে আর প্লেইং ফুটবল আর নট দে, তারা ফুটবল খেলছে, নয় কি আর নট দে। কেন আর হলো? কারণ এখান থেকে আমরা এই হেল্পিং ভার্বটাকে নিয়েই আবার প্রশ্ন করব। আর দে তো হচ্ছে না, যদি ওখানে নেগেটিভ থাকতো তখন এটা আর দে হতো। ডু আর ডু নটের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, যেহেতু আমাদের হেল্পিং ভার্ব আর রয়েছে তাহলে ডু ভার্ব তো আসবে না, তাই না? বোঝা গেল? তো চলো, আজকের মতো আমাদের যে 20টি কোয়েশ্চেন ছিল এখানেই আমাদের 20টি কোয়েশ্চেন শেষ হলো। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে ক্লাসটি। শুধুমাত্র আমরা অপশন ধরে ধরে তার উত্তরগুলো বলে দিইনি, সেই রিলেটেড যে সঠিক অ্যান্সার কেন সেটা সঠিক সেই এক্সপ্লেনেশন করা হয়েছে। বাকি যে 4টে অপশন কেন ভুল তার উত্তরও কিন্তু দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমাদের এই ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে আপার প্রাইমারিকে টার্গেট করে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করো, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। আর হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো। এই ক্লাস রিলেটেড ডেটা, ক্লাসের আপডেট বা নোটস, প্র্যাকটিসের জন্য সিট সেগুলো কিন্তু ওখানেই প্রোভাইড করা হয়। আর কি রকমের ক্লাস তোমরা চাইছো বা নতুন কিছু যদি চাও সেগুলো আমায় কমেন্টে সাজেশন জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততদিন অবধি ভালো থাকো সবাই, সুস্থ থাকো।